বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে সকলকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় এসএলএসটি যারা অ্যাসপিরেন্টস ক্যান্ডিডেট রয়েছে, তো জিওগ্রাফি বিশেষ করে যাদের সাবজেক্ট ছিল, সেই জিওগ্রাফির যে প্রশ্নপত্র এসেছে আজ, তোমরা জানো ভালো করে যে প্রশ্ন কিন্তু খুবই সহজ মানের হয়েছে, এটাই বলা যায়। তবে দু চারটা হয়তো টেকনিক্যাল কোশ্চেন আমরা দেখতে পেয়েছি, তবে বেশিরভাগই কিন্তু সহজ প্রশ্ন, যেগুলো ক্লাস 11-12 স্কুলের লেভেলের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু বেশি এসেছে। আমাদের গ্র্যাজুয়েট বা অন্যান্য হায়ার স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু তেমন দেখতে পাওয়া যায়নি। তো যাই হোক, প্রশ্নের মান নিয়ে আমি কিছু বলবো না, তবে খুব সহজ প্রশ্ন এসেছে এটাই বলা যায়। বেশিরভাগ জনই মোটামুটি যারা একটু পড়াশোনা করেছে 50-এর উপরে তো পাবেই, এবং বেশি অনেককে যারা যারা আমার সাথে যোগাযোগ করেছে, মোটামুটি আমি যে অ্যান্সার কি দিয়েছি সেই হিসাবে কিন্তু 55 থেকে 58, 59 এরকম কিন্তু পাচ্ছে অনেকে। তো যাই হোক, অনেকের এই নাম্বারটাই থাকবে। তোমরা নিজেরাও বুঝতে পেরেছো যে 55-এর আশেপাশে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু জিওগ্রাফিতে পেয়ে যাচ্ছে, যদিও কম্পিটিশান খুব হাই থাকবে। তো কথা না বাড়িয়ে আমি তোমাদের আনসার কি যতটা সম্ভব অথেন্টিক দেওয়ার সেটা চেষ্টা করছি। আনঅফিসিয়াল উত্তরগুলো একটু বলে যাই, তোমরা একটু দেখে নাও। আর যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে, কী কারণে এই উত্তর হলো না, এমন হতেই পারে, সেটা কমেন্ট করে জানাবে এবং নিজেদের রেসপন্স দেবে। তো যাই হোক, চলো শুরু করি আমি প্রথম থেকে। দেখো, 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? তো নিম্নলিখিত ভাঁজের ফলে গঠিত যেগুলো আছে, যে এখন দেখো গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, চ্যুতি, ভৃগু, এগুলো কিন্তু সব চ্যুতির ফলে গঠিত। তো ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা, এটা উত্তর নিয়ে নিচ্ছি। তারপর 2 নম্বর, সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের ভিত্তিতে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে? লিঙ্গ অনুপাত মানে এস-সেক্স রেশিও যেটা সবচেয়ে হাই, সেটা কিন্তু আমরা জানি যে কেরালাতে, সেটা সাক্ষরতা দিক থেকে হোক বা এস-সেক্স রেশিও হোক। তো 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? দেখো, বি নাম্বার অপশান হামবোল্ট, এটাই হবে, বাকিগুলো কিন্তু সব উষ্ণ স্রোত। আমরা ডান দিকে চলে যাচ্ছি, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে, কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে ভাগ করেছেন? এটা খুবই সহজ প্রশ্ন, কারণ স্বাভাবিক অঞ্চল চ্যাপ্টার পড়তে গেলেই প্রথমে এই নামটাই আর আমরা পেয়ে থাকি, যে স্বাভাবিক অঞ্চল শ্রেণীবিভাগে হাবার্টসন। তা নেক্সট 5 নাম্বার, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? দেখো, সূক্ষ্মতম পরিমাপ করার জন্য আমরা কিন্তু লিখিত স্কেল, সরলরৈখিক স্কেল, অনুপাত স্কেল এগুলো ব্যবহার করি না। নিশ্চয়ই আমরা কিন্তু ভার্নিয়ার স্কেলে কিন্তু আমরা সূক্ষ্ম বিভাগগুলো পেয়ে থাকি। নিম্নলিখিত মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? তো এটা কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সব হচ্ছে প্রচলিত শক্তি, তাহলে উৎস নয় বলেছে, তো সেহেতু সৌরশক্তি হবে, অর্থাৎ সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি, তোমরা জানো। তাহলে এরপর 7 নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি আমরা, পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? দেখো, পৃথিবীর ভূত্বকের সবচেয়ে বলছে উপরের অংশ আমরা জানি যে যেটাকে আমরা বলি শিয়াল বা সায়াল, অর্থাৎ সিলিকার অ্যালুমিনিয়াম। তাহলে আমরা কিন্তু অপশানে এখানে পেয়ে যাচ্ছি সিলিকা ও অ্যালুমিনিয়াম, ডি নাম্বার অপশানটা। এরপর 8 নম্বর প্রশ্ন, তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়, কোন বৃক্ষ দেখা যায়? দেখো, বাওয়াব, ক্যাকটাস, মেহগিনি, এগুলো কিন্তু মেহগিনি আমরা জানি যে এটা হচ্ছে চিরহরিত। তারপরে আছে ক্যাকটাস, এটা তো জানোই তোমরা, মরু উদ্ভিদ। বাওয়াব, এটাও সাভানাতে এগুলো জায়গায় বা তৃণভূমি অঞ্চলে দেখা যায়। কিন্তু তৈগা বায়োম অর্থাৎ সলবরি অরণ্যে কিন্তু স্প্রুস, এটাই কিন্তু 100% উত্তর হচ্ছে। নেক্সট 9 নাম্বার, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো, এখানে নিউপোর্ট উত্তরটা হয়ে যাবে। এরপর 10 নম্বর, বহির্মুখী প্রব্রজন হলে, অর্থাৎ মাইগ্রেশন, যেটা আউট মাইগ্রেশন, সেটা হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। কোন প্রভাব দেখা যায় না? দেখো, এখানে হচ্ছে এটার উত্তরটা হচ্ছে উৎসস্থলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ঠিক আছে, উৎসস্থলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, এটা বলা যায় না, অর্থাৎ এটা কিন্তু ডি নাম্বার অপশানটা হচ্ছে। 11 নম্বর, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর। থার্মোক্লাইন হলো এমন একটা স্তর যেখানে, যে কারণ জানো তোমরা যে উষ্ণতার পরিবর্তন হলো থার্মোক্লাইন, তারপরে তো হ্যালোক্লাইন, লবণতা ছিল। তো যাই হোক, এখানে গভীরতার সাথে দ্রুত উষ্ণতার পরিবর্তন, যেটা 200 মিটার থেকে বা প্রায় 300 মিটার থেকে 1000-এর মধ্যে হয়ে থাকে সমুদ্রগর্ভে। তা এটা হচ্ছে 12 নম্বরের সি অপশানটা। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক? এখানে উত্তরটা হবে আমাদের কোয়ার্টজাইট। তো কোয়ার্টজাইট নিয়ে নিলাম। এরপর 14 নম্বর, তাপবিদ্যুৎ উৎপাদনে জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? বেশি স্থাপন করা হয় কেন, বা এটা অতি সহজ কেন? কারণ কি, জলবিদ্যুৎ উৎপাদন, দেখো এখানে আমরা জানি যে এই যে স্থাপনের
ব্যয়টা সেটা কিন্তু অনেকটা কম তাপবিদ্যুৎ উৎপাদনে, কারণ জলবিদ্যুৎ উৎপাদনে কিন্তু প্রাথমিক ব্যয় প্রচুর হয়ে থাকে। তো সেই জন্য সি নাম্বার অপশানটা বেশি অ্যাপ্লিকেবল, যদিও আমরা ডি নাম্বার অপশানটাকেও অগ্রাহ্য করা যায় না এক্ষেত্রে। তবে প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে যে লিঙ্ক পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম, এটাই নেওয়া যেতে পারে। নেক্সট 15 পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে। কটামাম, যেটা দক্ষিণতম পালনি, আন্নামালাই, এগুলো তো হবেই না। এখানে নীলগিরি পাহাড়ে কিন্তু আমরা মিলিত হয়েছে পশ্চিমবঙ্গ পূর্বঘাট, সেটা দেখতে পাই। এরপর 16 নম্বর, কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এখানে পেডোক্যাল, কারণ বেশি বৃষ্টিপাত হলে পেডাল ভার, আবার লবণাক্ত মাটি তো অন্য একটা প্রক্রিয়া চলে, লিথোসল তো হবেই না, তো সেখানে পেডোক্যালটাই কিন্তু উত্তর হচ্ছে। 17 নম্বর, স্বল্প লবণতা সাধারণত দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে, কখনোই না, কারণ এখানে লবণতা অনেক বেশি। আবদ্ধ সাগর হলে পরে জলের সংমিশ্রণ এগুলো কম হয়, তোমরা জানো। আর প্রবাল প্রাচীর এখানেও হচ্ছে না। নদীর মোহনার কাছে, অর্থাৎ নদীর জল হচ্ছে মিষ্টি জল, যেখানে নদীটা মিশে যায় অর্থাৎ সমুদ্রের কাছে, সেই অঞ্চলে কিন্তু স্বাদু জলের মিশ্রণের কারণে ওখানে লবণতার পরিমাণটা একটু কম। সেই জন্য বঙ্গোপসাগর, আরব সাগর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে নদীর মোহনার কাছে সেখানে কিন্তু কম দেখা যায় লবণতার ভাগটা। এটা আমরা অনেক বইয়েও লেখাটা পেয়েছি, ক্লাস 11-12 বইতেও আছে এগুলো। নেক্সট 18 নম্বর কোশ্চেন, নিকবিন্দুর উদ্ভব হয়। নিকবিন্দুর উদ্ভব হয়, দেখো পর্যায়িত নদী উপত্যকা নিম্ন, এগুলো হবে না। এ নাম্বার অপশানটাই কিন্তু 100% শিওর, বহু চক্রীয় নদী উপত্যকা, অর্থাৎ পলিসাইক্লিক ল্যান্ডস্কেপে বা আমাদের উপত্যকায় কিন্তু দেখতে পাওয়া যায় নিকবিন্দু। 19 নম্বর প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনা পাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহিকা ঘটতে দেখা যায়? খুবই সহজ প্রশ্ন, এমনকি ক্লাস 9-এর যে টপিক সেখানেও রয়েছে, স্কুল লেভেলের ক্লাস 9-এর। অঙ্গার যোজন অর্থাৎ কার্বনেশন যেটাকে আমরা বলছি, এখানে কিন্তু উত্তর তাহলে আমরা কার্বনেশনটা বা অঙ্গার যোজন নিয়ে নিচ্ছি, এখানে বি নাম্বারই হবে। নেক্সট 20 নম্বর, কর্ণাটকের শিমোগা জেলায়, এটা ম্যাঙ্গানিজ উত্তরটা হবে। 21 নম্বর, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? এখানে কিন্তু উত্তরটা সি নাম্বার, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাকে আমরা বলছি। নেক্সট 22 নম্বর, ভারতের ম্যানচেস্টার, খুবই সহজ প্রশ্ন এগুলো। আহমেদাবাদ শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয়, শুষ্কতা বা খরা সহ্যকারী জেরোফাইট। তোমরা জানো হ্যালোফাইট হচ্ছে না, হাইড্রোফাইটও হবে না, মেসোফাইটও হবে না, কারণ এগুলো মধ্যবর্তী উদ্ভিদ। হাইড্রোফাইটও জলজ উদ্ভিদ, আর হ্যালোফাইট তো লবণাম্ব উদ্ভিদ। এখানে জেরোফাইটটি উত্তর হচ্ছে। 24, ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা বেশি এই রাজ্যে, কোথায়? পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, এটা কিন্তু উত্তর পাঞ্জাব। নেক্সট 25 নম্বর কোশ্চেন্স, এখানে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে পরিচিত? দেখো বারখান, সিপ সবই বালিয়াড়ি, কিন্তু ইয়ারদাং এটা বালিয়াড়ি নয়। তো বারখান, সিপ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, বারখান অর্ধচন্দ্রাকারী, আর ধ্রিয়ান হচ্ছে চলমান বালিয়াড়ি, আর ইয়ারদাং তো ক্ষয়জাত ভূমিরূপ, তোমরা জানো। তো যাই হোক, রাজস্থানের মরু অঞ্চল বলেছে, এখানে কিন্তু অনেকে উত্তরটা করতে পারে বারখান, কিন্তু দেখো অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হচ্ছে বারখান। এখানে যে অর্ধচন্দ্রাকৃতি উল্লেখ করে দিত তাহলে কিন্তু বারখানটাকে আমরা নিতে পারতাম হয়তো, কিন্তু এখানে উত্তরটা কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা ধ্রিয়ান আমাদেরকে দিতে হচ্ছে, কারণ দেখো বায়ুর সঞ্চয় কার্যের ফলে এখানে অর্ধচন্দ্রাকার নাকি চলমান বালিয়াড়ি সেটা কিন্তু বলা হয়নি। তো সেক্ষেত্রে বালিয়াড়ি শুধু ধরে নিতে গেলে রাজস্থান কথাটা যেহেতু উল্লেখ করেছে, সেই জন্য ধ্রিয়ান কথাটা বেশি অ্যাপ্লিকেবল বলেই মনে হয়, কারণ বারখান শব্দটা হচ্ছে ধ্রিয়ান শব্দটা ওখানে স্থানীয়ভাবে বেশি ব্যবহার হয় চলমান বালিয়াড়ি হিসাবে। তো সেই জন্য আমরা ধ্রিয়ানকে, অর্থাৎ সি নাম্বার অপশানটাই। যাই হোক, 26 নম্বর, উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়। দীর্ঘরাত্রি, এটাও ঠিক কথা। শান্ত আবহাওয়াও ঠিক কথা। বরফাবৃত ভূপৃষ্ঠ অতি শীতল হয়ে গেলে সেখানে, যেটা জানো যে দীর্ঘরাত্রি, শান্ত আবহাওয়া, বরফাবৃত ভূপৃষ্ঠ, এই তিনটাই কিন্তু সঠিক, সেজন্য উপরের সবগুলি সঠিক, এটাই নিতে হবে। 27, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়। তা পর্বতের পাদদেশে, মালভূমিতে, মানে খুবই সহজ এই প্রশ্নগুলো। সমুদ্র সমতলের নিকটে, কারণ তখন জানো যে নদীর ক্ষয় করার আর ক্ষমতা থাকে না, অর্থাৎ নিম্নক্ষয় হয় না। আর 28 নম্বর, ভারতের এই অঞ্চলে বছরে 2 বার বৃষ্টিপাত, করমণ্ডল উপকূল, যেটাকে আমরা বলি তামিলনাড়ুর উপকূল, এটা কিন্তু সি নাম্বার। 29 নম্বর, কোন প্রকার পাতসীমাতে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে? দেখো মহাসাগরীয়, অবিসারী, নিরপেক্ষ, স্থিতিশীল, এগুলো তো হবেই না, এখানে প্রতিসারী পাতসীমান্ত, অর্থাৎ মহাসাগরীয় শৈলশিরা, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা হচ্ছে প্রতিসারী পাতসীমান্ত, দুটো পাত পরস্পর সরে যায় এবং মাঝখান থেকে গুরুমণ্ডল থেকে অর্থাৎ লাভা ম্যাগমা বেরিয়ে এসে কিন্তু পরবর্তীকালে সেটা শৈলশিরা গঠন করে, যে আকৃতি বিশিষ্ট। তো এটা আমাদের প্রতিসারী পাত সীমান্ত হচ্ছে। 30, মহাদেশীয় উপকূল ও মহিঢালের মধ্যবর্তী অঞ্চল। উপকূল আর মহিঢাল, অর্থাৎ মহিঢালের আগে যেটা থাকছে আমরা আর বা উপকূলের পরে, সেটা হচ্ছে মহিষোপান। তাহলে এরপর 31 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি।
কোশ্চেন নাম্বার 31, বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? লিন্ডেম্যানের সূত্র তোমরা সবাই জানো, 10% হারে একটা পুষ্টি স্তর থেকে আরেকটা পুষ্টি স্তর। তাহলে আমাদের এখানে অপশানটা কিন্তু বি হচ্ছে। নেক্সট 32 নাম্বার, পৃথিবীর কোন মহাদেশের সর্বাধিক জনঘনত্বের কথা বলা হয়েছে? সর্বাধিক জনসংখ্যা, অনেকে কিন্তু এটা আফ্রিকা দিয়েছো, কিন্তু এখানে কিন্তু প্রশ্নটা ছিল জনঘনত্ব। যদি বলতো জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি তাহলে আফ্রিকা হতো, কিন্তু এখানে এশিয়া উত্তরটা হবে যেহেতু জনঘনত্ব। পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটা নো ডাউট মেসোস্ফিয়ার। 34, অনূর্ধ্ব এবং ততূর্ধ্ব অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলি অজাইভ, লেস দেন অ্যান্ড গ্রেটার দেন অজাইভ, এই দুইটা মিলিত হলে পরে যে এখানে ছেদবিন্দুটা সেটা কোন মানকে নির্দেশ করে? এটা হচ্ছে মধ্যমা মিডিয়ান। নেক্সট 35, বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন সবাই জানো এজি টানসলে 1935-এ। তারপরে 36, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ হবে, অর্থাৎ 36-এর এ। এরপরের পেজে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 37, জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতটি হলো? হ্যারিকেন হবে না, এটা মিসিসিপিতে। তারপরে টর্নেডো, উত্তর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। গর্জনশীল 40, এটা তো পশ্চিমা বায়ু। তাহলে হচ্ছে টাইফুন বা টাইফু আমরা বলি, তো টাইফুন এখানে কিন্তু সঠিক উত্তর হবে। 38, সমুদ্র জলে লবণাক্ততার প্রধান উৎস দেখো মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। কারণ কি, স্থলভাগে যে পদার্থগুলো আছে, স্থলভাগ বিধৌত পদার্থ, দেখবে অনেক বই পয়েন্টে আছে, বিধৌত পদার্থ হচ্ছে লবণাক্ততার প্রধান উৎস। কারণ ওই স্থলভাগ বিধৌত পদার্থগুলো গিয়ে কিন্তু সমুদ্র জলে লবণাক্ততাকে বাড়িয়ে দেয়। সামুদ্রিক অগ্নুৎপাত, উল্কাপাত এগুলো হবে না, অর্থাৎ 38-এর বি। 39, ঢালের ওপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? এটা কিন্তু ডি নাম্বার অপশান শিওর, মৃত্তিকা বিসর্পণ অর্থাৎ সয়েল ক্রিপ। এখানে ভূমিধস হচ্ছে না, কারণ ভূমিধসে একবার চলে আসে। কর্দম প্রবাহ হবে না, প্রস্তর পতন এটা হবে না, বা যেটাকে টপল বলি আমরা। তো এখানে কিন্তু মৃত্তিকা বিসর্পণ মোটামুটি এটাই লিঙ্ক পাওয়া যাচ্ছে, দেওয়াল হেলে পড়া। কারণ আমি ক্লাস 12-এর একটা বইতেও দেখেছি, একদম পরিষ্কার এই কথাটা লেখা রয়েছে। তারপর 40 নম্বর কোশ্চেন, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? এটা হচ্ছে তোমাদের ক্লস্ট্রিডিয়াম হবে। 41 অর্থাৎ 41 নম্বর, লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে। দেখো লোহার ভাগ সবচেয়ে বেশি আমরা জানি ম্যাগনেটাইট, তারপরে হেমাটাইট, তারপরে লিমোনাইট, তারপরে সিডারাইট। তো এখানে কিন্তু ম্যাগনেটাইট আর সি নাম্বার অপশানটা। 42 নম্বর, নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? ভিসুভিয়াস হবে না, মোনালোয়া হচ্ছে না। এখন নারকোন্ডাম, এটনা। দেখো এটনা অনেকে দিয়েছে, কিন্তু এটা উত্তরটা কিন্তু নারকোন্ডাম। যদিও এটা সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে ধরা হতো, কিন্তু বর্তমানে এটা মৃত আগ্নেয়গিরিতে ধরা হয়, মৃত আগ্নেয়গিরি হিসাবে। এটা নারকোন্ডাম। 42-এর সি। চলো পরের প্রশ্ন দেখি। 43 নম্বর, সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো পিগমি, সেমাং, মাসাই আর টোডা। এখানে উত্তর হবে 43-এর সি অর্থাৎ মাসাই। এখানে মাসাই উত্তর নিয়ে নিচ্ছি। 44, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? উত্তর হবে মহাসাগরীয় ভূত্বক, যেটাকে আমরা সীমা বলি। একটু টেকনিক্যাল কোশ্চেন দিয়েছে এখানে। দেখো পৃথিবীর ভূত্বকের কোন অংশ, ভূত্বকের বলেছে, অর্থাৎ আর্থ ক্রাস্ট। ইংরেজি কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, হুইচ পার্ট অফ দ্য আর্থস ক্রাস্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি। দেখো এখানে কোর বা কেন্দ্রমণ্ডল কিন্তু হচ্ছে না। যদি ভূ অভ্যন্তরের বলতো স্তরবিন্যাসে, তাহলে কিন্তু আমাদের কেন্দ্রমণ্ডল হতো। যেহেতু আর্থ ক্রাস্ট বলছে বা ভূত্বকের, তাহলে আমরা সীমা বা মহাসাগরীয় ভূত্বককেই বলবো। 45, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? দেখো আগেরটা যেমন ছিল ঘনত্ব অর্থাৎ মহাদেশ হিসাবে, এখানে কিন্তু দেশের কথা বলেছে। অনেকে বাংলাদেশ দিতে পারে, কিন্তু বাংলাদেশ উত্তরটা হবে না, উত্তর হবে আফগানিস্তান, অর্থাৎ 2.8% বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার। তা এটাই উত্তরটা হবে। আর যদি ঘনত্ব বলা থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ এখানে হতো। আচ্ছা, এরপর 46 নম্বর, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? এটা 1979, অর্থাৎ বি নাম্বার অপশান 1979। এটাই হবে মোনেক্স কর্মসূচি ভারতের ক্ষেত্রে। সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টা 1978-এর শেষের দিকে, 1979-এ হয়েছিল, সম্ভবত মে বা জুন মাসের দিকে। সামার মনসুন এক্সপেরিমেন্ট হয়েছিল। তা 47-এ চলে যাচ্ছি। ভারত সরকার কোন সালে জীববৈচিত্র্য আইন
জীববৈচিত্র্য আইন 2002 সাল। একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? জনঘনত্ব যদি দেখানো হয় তাহলে কিন্তু আমরা পাইগ্রাফ, ক্লোরোক্রোমেটিক, ডট স্পিয়ার, জনঘনত্ব এটা কোরোপ্লেথ বি নাম্বার অপশানটা কিন্তু এখানে হচ্ছে। পর রয়েছে 49 নাম্বার কোশ্চেন বাদিকে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতির আকৃতির বয়ক্রমিক পিরামিড, বয়সলিঙ্গ পিরামিড যেটাকে আমরা এসএক্স পিরামিড, যেটা সেখানে নাশপাতির মতো হয়ে থাকে, যেটা পঞ্চম শ্রেণী পিরামিডের মধ্যে পড়ে? ভারতবর্ষ, নাইজেরিয়া, ব্রাজিল, নরওয়ে। তো এটা কিন্তু উত্তরটা আমাদের নিতে হবে নরওয়ে, কারণ সুইডেন, জাপান, নরওয়ে এগুলো জায়গায় দেখা যায় নাশপাতির মতো পিরামিড। এরপর ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? এটার উত্তর হচ্ছে লাদাং। যদিও অনেক বইয়ে আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি এখানে অপশানটা হুমা থাকা উচিত ছিল, তো যাই হোক হুমাও নামে পরিচিত। মালয়েশিয়াতে যেমন লাদাং বলা হয়, ইন্দোনেশিয়াতেও কিন্তু সেখানেও কিন্তু লাদাং নামেও পরিচিত স্থানান্তর কৃষি, যদি হুমাটা বেশি পরিচিত। তা যাই হোক এখানে লাদাং ডি নাম্বার অপশান। 51 মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ফসফরাস, এটা কোনো ভুলই নেই, এটা এ নাম্বার অপশান হচ্ছে। 52 কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো কাঁচামালের নিকট, তাহলে এটার উত্তরটা হবে চিনি শিল্প। চিনি শিল্প কাঁচামালের নিকটে কিন্তু আমরা গড়ে উঠতে দেখি, কারণ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ওদিকে কিন্তু চিনি শিল্প, কারণ আখ উৎপাদন হয় এবং ওখানে কিন্তু গড়ে উঠেছে। তো এখানে রাসায়নিক শিল্প অনেকে দিয়েছে উত্তরটা, যে রাসায়নিক শিল্প সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু চিনিটা কিন্তু সেখানে কাঁচামালের নিকটে সব বেশিরভাগই দেখতে পাওয়া যায়। 53 কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পেছন ফিরে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? এটা হচ্ছে বাইস-ফেলের সূত্র। ফেলের সূত্র কেউ যদি দিয়ে থাকো, দেখো ওটা উত্তরটা, এটা বায়ু প্রবাহ বা সমস্ত দিক বিক্ষেপ হয় সেটার কথা বলা হয়েছে, উত্তরে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে যে কথাটা, কিন্তু পিছন ফিরে দাঁড়ালে এই কথাটা কিন্তু আমরা বাইস-ফেলের সূত্রই পেয়ে থাকি, সেজন্য 53 সি নাম্বার অপশান। 54 একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতে আদর্শ অবস্থা হলো কাম্য জনসংখ্যা, যার বৃদ্ধিতে হয় জনাকীর্ণতা তোমরা জানো, এবং যার হ্রাসের ফলে হয় জনস্বল্পতা। এটা কিন্তু সম্ভবত জিমারম্যান কথাটা বলেছিল। তো কাম্য জনসংখ্যা 54 বি। এবার আমরা একেবারে শেষ পাতায় চলে এসেছি, তো এটা চটপট তাহলে বলে দিচ্ছি তোমাদের। 55 নাম্বার কোশ্চেন, ইলিভেশন কোন মাটির কোন স্তরে দেখা যায়? এগুলো বলার বিষয় না যদিও, এটা বি নাম্বার অপশান, ইলুভিয়েশন। এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? 56 দেখো এটা অনেকে একটু ভুল করেছে, যে জয়া বা স্বর্ণ এগুলো দিয়েছে, তো এগুলো হচ্ছে সব ধানের জাত। মনে করো সোনালিকা, যেটা কল্যাণ সোনালিকা, এগুলো কিন্তু গমের, এখানে নয় বলেছে, তো সেজন্য সোনালিকা উত্তরটা ডি নাম্বার, এটা ঠিক হবে উত্তর। অনেকে জানি এটা হয়তো নয় কথাটা কতটা বুঝতে পারোনি, বা তাড়াহুড়োতে বেশি সোজা হওয়ার জন্য যা হয় দেখা হয়নি, অনেকে কিন্তু সোনালিকার জায়গায় ওই স্বর্ণ বা জয়া এগুলো দিয়ে দিয়েছে, তো এটা সোনালিকা। 57 ভূমিরূপ হলো ভূগঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল। এটা তোমরা সবাই জানো, ডেভিসের ত্রয়ী বলে একটা কথা আছে, যারা ক্লাস 12-এর আগের সিলেবাসের এবং যারা নতুনরা রয়েছে অত সেমিস্টারে, তাদের কিন্তু বইয়ে সিলেবাসে কিন্তু এটা পরিষ্কার আছে, সাবিক ক্ষয়চক্রের ওখানেই WM ডেভিসের কথা। তা 58 নাম্বার, এটা তো পাইগ্রাফের সর্বমোট মান তো আমরা জানি যে 360 ডিগ্রি হয়, এবং সেটাকে কিন্তু বিভিন্ন উপাদানে বিভিন্ন ডিগ্রিতে ভাগ করা হয়। 59 নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্যখাংশকে স্পর্শ করে? এটা হচ্ছে সাধারণ সাংকব অভিক্ষেপ, অর্থাৎ কনিক্যাল প্রজেকশনই হবে উত্তরটা। 60 এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নয় বলেছে? দেখো সব পূর্ব বাহিনী নয়, তার মানে কি পশ্চিম বাহিনী, এটা ধরে নিতে হবে। তাহলে সি নাম্বার, কারণ তাপ্তি বা তাপি যেটাকে আমরা বলছি এবং নর্মদা, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী, বাকিগুলো কিন্তু সব যেগুলো দেওয়া আছে পূর্ব বাহিনী নদীর মধ্যেই পড়ছে। তো এই ছিল 60টা প্রশ্ন, আশা করি সকলেরই ভালো হয়েছে। অনেকেই 55, 56, 57 অ্যান্সার কি মেলাবে, উত্তর দেখবে। যদি কারো কনফিউশন কিছু থাকে, কোথাও তোমাদের মনে হয় যে এটা উত্তর হবে না, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো এবং জানাও। সময় নষ্ট না করে যারা পিজির জন্য তৈরি হয়েছে, আগামী সপ্তাহে যে পরীক্ষা 14 তারিখ, তারা কিন্তু আর অ্যান্সার কির জন্য এগুলো পিছনে খুব বেশি না দৌড়ে
এখন আগামীর জন্য পড়াশোনা করো, কারণ 1 ঘন্টাও কিন্তু যদি আনসার কি মেলাতে সময় লাগে বা আধা ঘন্টা, তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন খুব কম সময়ের মধ্যে পিজির সিলেবাস আমরা জানি বৃহৎ, তো সেগুলোর জন্য একটু ধ্যান দাও এবং এগিয়ে যাও। আগামী সপ্তাহের পরীক্ষা যেন এর থেকেও ভালো হয় সেই শুভেচ্ছা থাকলো সকলকে। ধন্যবাদ।